সময় নষ্ট না করে আজকে তোমাদের সামনে দুটো ঘটনা আমি তুলে ধরবো। দুটো ঘটনাই কিন্তু ব্যাক টু ব্যাক ভয়ঙ্কর। কোথাও গিয়েও আজকে রাতের ঘুম কিন্তু ওড়াবে। সবাইকে সতর্ক করছি, আজকের ঘটনাটা খুবই ভয়ের। যারা মনে হবে তারা কিন্তু আজকের ঘটনাটা সকালবেলা শোনো। তাহলে চলো, বেশি কথা বলবো না, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে পাশে থেকো। আমরা ঘটনায় যাওয়ার আগেই সবাইকে বলবো যে কিছু কিছু ঘটনা আমাদের কাছে আসে, যে ঘটনাগুলো আমরা বাস্তবের সাথে রিলেট করতে পারি না, কিন্তু যখন একটা মা ঘটনাটা শেয়ার করে তার সন্তানের উদ্দেশ্যে, তখন সেই ঘটনাটা কখনোই কিন্তু বানানো হতে পারে না। একটা মায়ের আর্তনাদ, একটা মায়ের ঘটনা বলতে বলতে হঠাৎ করে চোখ ভিজে জল এসে যাওয়া, এটা কোনো রকমই কিন্তু মিথ্যে বানানো হতে পারে না। হ্যাঁ, আজকের ঘটনাটা একটা মা শেয়ার করেছে। তার ঘটনাটা সে যখন বলছিল তার জীবনের, সে কিন্তু অঝরে কাঁদছিল। এতটাই কাঁদছিল যে সে প্রায় কথা বলতে বলতে 1 মিনিট 2 মিনিট কান্নায় ভেঙে পড়ছিল। আজকের ঘটনাটা খুবই মর্মান্তিক, কিন্তু একদিক থেকে দেখলে খুব ভয়ের একটা ঘটনা। তোমাদের আমি ঘটনাটা বলি। কি হলো, কি যাই হোক, কিছু প্রবলেম হচ্ছিল, আমরা ঠিক করে নিয়েছি, আবার চলে এসেছি তোমাদের সামনে। ঘটনাটা এক মায়ের। সেই মা বলে, আমি একজন মুসলিম পরিবার থেকে বিলং করি। আমার জীবনে একটা ঘটনা, যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স 19 বছর। বাড়ি থেকে দেখাশোনা করে আমাকে বিয়ে দেয়। যে ছেলেটির সাথে বিয়ে দেয়, কলকাতাতেই তার বাড়ি। সেই ছেলেটি দিন আনে দিন খায়। যখন বিয়েটা দিয়েছিল তখন আমার মাকে বাবাকে তার মা বাবা মানে ছেলের বাড়ি থেকে অন্য কথা বলে দেয়। বিয়েটা বলেছিল আমার ছেলে একটা কারখানায় কাজ করে। তো যে ঘটনাটা বলে, তার পরিবারও কিন্তু খুব সচ্ছল না। যেখানে বিয়ে দেয়, আশা করেছিল হয়তো বিয়ের পর মেয়ের জীবনটা ভালো হবে। সেটা সব বাবা মা, সব বংশেরই, কিন্তু সব ধর্মেরই একই ভাবে। সেরকম ভাবেই কিন্তু এই এক মায়ের ঘটনা বলছি, সেই মায়েরও বিয়ে হয়। বলছে, আমার বিয়ের পর আমার স্বামীকে প্রায় দেখতাম কাজ করতো না, নেশা ভাঙ করতো, ঘুরে বেড়াতো, উন্মাদ পাগলের মতো ঘুরতো। কিন্তু আমার বিয়ের পরই আমার সন্তান পেটে আসে। যখন আমার সন্তান আসে তখন আমার শ্বশুর বাড়ি দিয়ে আমাকে আমার মায়ের বাড়ি পাঠিয়ে দেয়। বলল, তুমি তোমার মায়ের বাড়ি চলে যাও। আমার ছেলে তো এখন কাজকর্ম পাচ্ছে না, সেরকম কাজকর্ম করে না। ও তো কাজ করতো, বিয়ের পরে জানি না ওর কারখানা থেকে ওকে বসিয়ে দেয়, কিন্তু কোনোদিনই ও কারখানায় কাজ করতো না। যাই হোক, তো যে ঘটনাটা শেয়ার করে সে বলে, আমি তখন আমার মা বাবার কাছে চলে আসি। আমার মা আমার বাবা জানতে চায় যে সবে মাত্র বাচ্চাটা আমার গর্ভে এসছে, এর মধ্যেই তারা আমাকে পাঠিয়ে দিল কেন? আমি আমার মা বাবা, দাদা, বৌদি, এদের কাউকেই কি কারণ বলিনি প্রথম থেকে, যে তোমরা বিয়ে দিয়েছো এমন একটা পরিবারে যারা পুরোটাই মিথ্যেকে নিয়ে থাকে, পদে পদে প্রতিটা পদক্ষেপে মিথ্যা কথা বলে। সেসব যাই হোক, মায়ের বাড়িতে চলে আসায় মা বাবা খুব খুশি হয়। জানতে চাইলো জামাই আসেনি। দিতে তো জামাই আসবে, কিন্তু আমাকে একটা ট্যাক্সি ধরিয়ে দিয়ে আমার বাড়ি পাঠিয়ে দেয়। কারণ আমার বাড়ি থেকে আর আমার শ্বশুর বাড়ির 1 ঘন্টা ট্যাক্সিতে যাতায়াত পথ, সময় লাগতো। ভালো কথা, আমি আমার মায়ের বাড়িতে চুপচাপ থাকি। ওই সময় ফোনের কোনো বালাই ছিল না। আমার মা আমার বাবা আমাকে শুধু জিজ্ঞেস করতো জামাই কবে আসবে। আমি তাদেরকে বলতাম সে কাজ থেকে যখন অবসর সময় পাবে সে আসবে। কিন্তু আমার স্বামী কোনো কাজই করে না, নেশা ভাঙ করে, বন্ধুদের সাথে ঘুরে এখানে ওখানে পড়ে থাকে। কিন্তু এটা তো আমি বাড়িতে কাউকে বলতে পারবো না, বলতে আমি পারতামও না।
এইরকম মিথ্যে কথার আশ্রয় নিয়ে নিয়ে বিগত সময় পেরিয়ে গেল। আমার ডেলিভারি ডেট দিল। তার মাঝখানে একদিন আমার শাশুড়ি মা এসেছিলেন আমি কেমন আছি দেখতে। তখনও পর্যন্ত আমার শাশুড়ি মা আমাকে বলে গেলেন, ছেলের কথা কাউকে বলনি তো? বলো না, তোমারই শ্বশুর বাড়ির বদনাম হবে। তোমার স্বামী তো বেকার না, আশা করি বাচ্চাটা হয়ে গেলে ও ঠিক কাজবাজ করে খাওয়াবে। আমার ছেলে এরকম তো ছিল না, বিয়ের পর কেন কে জানে এরকম হয়ে গেল। মানে ইঙ্গিতটা ঘুরিয়ে আমাকেই করতো যে আমি যাওয়ার পর তাদের ছেলে নাকি নষ্ট হয়ে গেছে, তাদের ছেলে নাকি নেশা ভাঙ করা ধরেছে। কিন্তু আদেও না, তাদের ছেলে অনেক আগে থেকেই নেশাগ্রস্ত ছিল। যাই হোক, আমার বাচ্চা হলো, ছেলে হলো। আমার ছেলে হতে হতেই আমার শাশুড়ি মা হঠাৎ একদিন দুম করে আসেন। সন্ধ্যাবেলা এসেই আমাকে কোনো রকম জামা কাপড় গুছাতে বলে বাড়ি নিয়ে যাবে। আমার মা, আমার বাবা, আমার বৌদি সবাই না করলো, যে না না, হট করে এত ছোট বাচ্চা নিয়ে ও একা পারবে না, ও এখন যাবে না, বাচ্চাটা একটু বড় হোক, আপনাদেরই ঘরের বউ, আপনাদেরই নাতি হয়েছে, যাবে, অবশ্যই যাবে। কিন্তু আমার শাশুড়ি মা আমাকে একা বলল যে তুমি যদি এই মুহূর্তে না যাও তাহলে আমি আমার ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবো, তোমাকে যেতে হবে। যেরম করে হোক তোমার মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছেদ করো, তাও তোমায় যেতে হবে। আমি আমার মা বাবার মুখের দিকে চেয়ে দেখলাম তারা আমাকে যেতে দিতে চায় না। কিন্তু বিয়ের পর যেহেতু শ্বশুর বাড়িটাই নিজের হয়, সেটা আমার মা বৌদি সবাই বুঝিয়েছেন, বৌদিকেও দেখছি। আমি তখন আমার মা বৌদি বাবা সবাইকে বললাম যে আমি শাশুড়ি মায়ের সাথে শ্বশুর বাড়ি চলে যাচ্ছি, যখন নিতে এসছে ওনাকে ফেরাবো না। আমার মা বাবা খুব কষ্ট পায়, তাও আমি কিন্তু তাদের কষ্টটা দেখেও না দেখার ভান করে আমি আমার শাশুড়ি মায়ের সাথে শ্বশুর বাড়ি চলে যাই। আর আমাদের ধর্মের মধ্যে এরকমই ছিল যে যদি নেমন্তন্ন না করতো আমার বাবার বাড়িতে, তাহলে আমার বাবার বাড়ি দিয়ে কেউ কোনো সময়ের জন্য আমাকে দেখতে যেত না। হ্যাঁ, যদি ঈদের সময়, রোজার সময় হয়তো জামা কাপড় দিতে দাদা বৌদি যেত, কিন্তু মা বাবা যেত না, আমাকে নিয়ে চলে যায়। আমি চলে গেলাম। যাবার পর বাচ্চা নিয়ে কোনো রকমে খুব কষ্টর মধ্যে কাজকর্ম করে আমার মানে ভালো লাগতো না, আমি পারতাম না, তার মধ্যেও আস্তে 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 জীবনটা কাটাচ্ছি। হঠাৎ আমার স্বামী বাড়িতে খুব একদিন মদ্যপ অবস্থায় এসে আমাকে মারধর করলো। আমি যখন শাশুড়ি মাকে বলতে গেলাম, আমার শাশুড়ি মা এক কথায় আমাদের আলাদা করে দিল। যখন আলাদা করে দিল, আমার স্বামী বলল, হ্যাঁ হ্যাঁ, আমরা নিজেরা খেতে পাবো, তোমরা না খাওয়ালে কি আমরা খেতে পারবো না? তার যে প্রতিবাদ করা দেখে আমি ভাবলাম হয়তো বাচ্চাটার মুখ দেখে আমার স্বামী হয়তো সত্যি কাজকর্ম এবার করবে, হয়তো ভালো হয়ে গেছে। কিন্তু হলো তার পুরো উল্টোটা। আমরা আলাদা বলতে আমার শ্বশুর বাড়িতে যেহেতু অনেক জায়গা ছিল, সেই জায়গায় একটা বাড়ি করা হলো। কিছুটা টাকা আমার বাবার বাড়ি থেকে নিলাম, কিছুটা টাকা আমার স্বামী ধার করে, মোটা মোটা সুদে ধার করে নিয়ে আসে। বাড়িটা কোনো রকমে টিন দিয়ে, বেড়া দিয়ে, টালি লাগিয়ে তৈরি হলো। ওই বাড়িতে থাকতাম। একটা মাস যেতে না যেতে আমার স্বামীর আবার শুরু হলো মদ খাওয়া, বন্ধুদের সাথে ঘোরা, আরো নানা রকম নেশা, শুধু মদ বলে না, নানা রকম নেশায় আসক্ত হয়ে গেল। আমার ছেলের যে একটা দুধ কিনে নিয়ে আসবো, দুধের কৌটো কেনার মতো টাকা আমার স্বামী আমাকে কখনো দিত না। সে কাজই তো করতো না, দেবে কি? খাবার মতো বাড়িতে চাল থাকতো না, আলু নেই, পেঁয়াজ নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, খাবো কি? লাস্টে আমি ওইটুকুনি ছোট্ট বাচ্চাকে নিয়ে কাজে বেরোলাম। লোকের বাড়িতে আমি রান্নার কাজে লাগলাম। যে বাড়িতে যেতাম তারাও মুসলমান। সেই বাড়ির যে ভাবি ছিল আমাকে খুব ভালোবাসতো। সে ভাবি কিন্তু একটা কথা বলতো যে
তোর ওই ছোট বাচ্চাটাকে কাজে নিয়ে আসবি না। তারা টাকা দিয়ে তো আমাকে রেখেছে, যতই ভালোবাসুক কাজটা কিন্তু আদায় করে নিত। কারণ আমার ছোট বাচ্চাটাকে নিয়ে গেলে আমি ওকে নিয়ে কি করে কাজ করব। 3.5 মাস বয়স আমার ছোট্ট বাচ্চাটার। এই বয়সে আমি নিজেও তো তখন অনেক ছোট, আমার তখন মোটামুটি 20-21 বছর বয়স। আর এইদিকে আমার 3 মাসের ছোট্ট একটা শিশু, আমি ওকে রেখেই বা কি করে কাজে যাব। যাই হোক, পাশের বাড়ির একটা মেয়ে ছিল, সেই মেয়েটা আমাকে ভাবি ভাবি করতো। মেয়েটাকে আমি বলতাম যে, তুই বোন আমার বাচ্চাটাকে রাখবি, আমি একবারই কাজ করি, 1-1.5 ঘন্টা লাগে, করে চলে আসবো। যদি কোনো সময় আমার বাবার বাড়িতে লোক আসে, তুই যা বলবি বলবি, আমি যে কাজ করি কারোর বাড়ি এটা কিন্তু বলবি না। ও আমাকে বললো, ঠিক আছে ভাবি, তুমি যাও। আমি কাজে চলে যেতাম। এরকম করে আস্তে আস্তে কাজ করছি, এরকম ভাবে দিন চলছে। হঠাৎ একদিন যে বাড়িতে কাজ করতাম সে ভাবি আমাকে বলল যে, দেখ আমরা তো 3-4 দিন থাকবো না, বাংলাদেশ যাব, তুই কিন্তু চাবিটা রাখিস তোর কাছে, তোর জিম্মেদারিতে চাবিটা ঘরে দিয়ে গেলাম, চাবিটা রাখবি। আর তুই কিন্তু একাই কাজে আসিস, ঠিক আছে, ঠিক মতো কাজ করে দিয়ে যাবি। তারা বাড়িতে না থাকলেও আমি পরে রান্নার কাজের সাথে সাথে বাড়ি মোছা, ধোয়া, কাচা এসব কাজগুলো ওই বাড়িতে করতাম। কারণ 10টা বাড়ি কাজ করার থেকে একটা বাড়িতে যদি একটু টাকা পাওয়া যায় তো আমার সময়ের মধ্যে হয়ে যেত, কারণ আমার ছোট বাচ্চা রেখে আসতাম। তার জন্য আমি বললাম ঠিক আছে। তারা চলে গেল বাংলাদেশ। আমি ঠিক পরের দিন আমার ছোট্ট বাচ্চাটাকে আমি নিয়ে আসি, তখন 4.5 মাস বয়স। ওকে আমি নিয়ে এসে, যে ভাবির বাইরের ঘরে একটা খাট ছিল, যেখানে ভাবির ছেলে ওই খাটে পড়াশোনা করতো, দিদিমণি আসতো পড়াতে। আমি আমার বাচ্চা ছেলেটাকে নিয়ে গিয়ে ওই খাটের মধ্যে চারপাশে বালিশ দিয়ে শুবিয়ে দিই, দিয়ে আমি কাজ করছি। বাচ্চাটা আমার খুব কাঁদছে, কিন্তু এইদিকে জলে হাত দিয়েছি, কাপড় ধুচ্ছি, কি করে আসবো। আমি অনেকটা পরেই আসলাম, তখনও দেখছি আমার বাচ্চাটা কাঁদছে। এসে কোনো রকম ওকে চুপ করিয়ে নিয়ে আমি সেই দিনের মতো কাজ করে বাড়ি ফিরে যাই। আমি বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে সেদিন বাড়ি চলে যাই। বাড়িতে যেতে আমার শাশুড়ি মা শুনছি খুব নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করছে। আমি নাকি কাজের বাড়ির নাম করে কোনো জায়গায় যাই দেহ ব্যবসা করতে, এই বলে খুব অশান্তি ঝামেলা করছে। কিন্তু আল্লাহই জানে যে আমি লোকের বাড়ি কাজ করতে যাই। আর ওই পাশের বাড়ির যে বোনটা, ও জানে, আর আমার স্বামীও জানতো, কিন্তু আমার মা বাবা জানতো না। আমার শাশুড়ি শ্বশুর সবই হয়তো জানতো, কিন্তু কোনোদিন জিজ্ঞেসও করেনি, কোনোদিন আমাকে এসে বলেও নি। তো আমি পরের দিন আবারও আমার ছেলেটাকে কাজে নিয়ে যাই, কারণ আমি মনে করলাম এখন তো ভাবিরা নেই, এখন যদি আমি কাজে নিয়ে যাই তাহলে পরে তো কেউ দেখতে পারবে না, কোনো সমস্যা হবে না। ভাবি বলে, নিয়ে আসবি না ছোট বাচ্চা, কোথায় রাখবি, কে ধরে ওকে বসবে, এরকম বলে তো কাজ হয় না, তুই বাড়িতে রেখে আসবি। তখন আমি রেখে যাই, এখন তো ভাবিরা নেই, এখন তো আমি আমার বাচ্চাকে নিয়ে যেতেই পারবো। আমাকে বলে, দিদি আমি কি বলবো, আমি জানি না কিছু, তাদের বাড়িটা একটু বলে রাখি, সুবিধা হবে অনেকটা বোঝার ক্ষেত্রে ঘটনাটা। যে বাড়িতে কাজে যেতাম সেই বাড়িটা বিশাল বড়, চারপাশে পাঁচিল তোলা, লোহার বড় বাইরের গেট। সেই গেট গ্রিলের খুলে আমি ঢুকতাম যখন, যেহেতু একা থাকতাম, পরিবেশ আশেপাশের ভালো না বলে আমি গ্রিলের গেটে তালা দিয়ে দিতাম, বাইরে সদর গেটে তালা দিয়ে পুরো ঘর আমি খুলে, জানলা খুলে, যতক্ষণ ভাবি বলেছিল তুই কাজ করবি জানলা খুলে দিবি, খুলে কাজ করতাম সবকিছু। কিন্তু বাইরে যদি তালা দেওয়া থাকে কেউ কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না, কারোর ক্ষমতা নেই। সেরকম ভাবেই সেই দিনও আমি তালা দিয়ে, আমি চাবি রেখে, আমি বাচ্চাকে পড়ার, যে ভাবির ছেলের পড়ার বিছানা সেখানে বালিশ দিয়ে রেখে আগের দিনের মতো আমি
উপরের ঘরে গেছি ঘর পরিষ্কার করতে। উপরের ঘর থেকে যখন আমি ঘর পরিষ্কার করে সিঁড়ি যখন আমি ঝাড় দিতে দিতে নিচের দিকে নামছি, তখন একবার আমার ছেলের আমি একটা আর্তনাদ শুনলাম। ভয়তে যেরকম বাচ্চারা ঘুমন্ত অবস্থায় কুয়া করে কেঁদে ওঠে, সেরকম ঠিক একবার কাঁদলো। আমি কি জানি, বুকের ভিতরটা হঠাৎ ওর আওয়াজটা শুনে কষ্ট হতো। আমি ঝ্যাঁটাটা সিঁড়িতে ফেলেই ছুটে নিচে আসি। আমি যখন নিচে আসলাম, আমি দেখলাম আমার সেই ছোট্ট 4.5 মাসের বাচ্চাটা ওখানে নেই, খাটের ওপর নেই। আমি পাগলের মতো কাঁদতে কাঁদতে সারা ঘর বাইরে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার বাচ্চা নেই। বাচ্চা গেল কোথায়? কে নিয়ে গেল? আমি দৌড়ে আসলাম বাইরের গেটের কাছে। এসে দেখলাম না, বাইরের গেটের কাছে তো তালা দেওয়া, কেউ তো এর মধ্যে নিয়ে যেতে পারবে না। আর নিয়ে বেরোলে আমি তো সিঁড়ি যখন পরিষ্কার করছি আমি ঘুরলেই দেখতে পারবো, ওইটুকুনির মধ্যে কারোর ক্ষমতা হবে না আমার বাচ্চাকে নিয়ে যাবো। তাহলে আমার বাচ্চাটা গেল কোথায়? সেই দিন আমার বাচ্চাটাকে আমি হারিয়ে ফেললাম। হ্যাঁ, জানি একটা মায়ের কাছে খুব করুণাদায়ক মর্মান্তিক একটা সত্য ঘটনা আমাকে সে বলেছে। সে এটাও বলেছে যে সেই বাচ্চাটা আমার কোথায় গেল আমি আজ পর্যন্তও জানি না। আমি যখন কাঁদতে কাঁদতে যখন আমি ছুটে বাড়ি আসি, এসে আমার শাশুড়ি মাকে আমি সব বললাম। শাশুড়ি মা বললো, হে আল্লাহ, তুই কি করেছিস? কোথায় তুই বেছে দিয়ে চলে এসেছিস? আমি বললাম, বেছে দিয়ে এসছি? কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে যাই। আমার স্বামী এসে চোখে মুখে জল দিয়ে আমাকে উঠিয়ে বলল যে, কিরে, ছেলে কোথায়? বল, ছেলে কোথায়? খুব লাথি জুতো মারলো আমাকে। আমি কিছুই বলতে পারলাম না, কারণ আমি কি বলবো? যেটা সত্যি ঘটেছে সেটা আমি বলছি, কেউ বিশ্বাস করছে না। তাহলে আমি কি বানিয়ে বলবো যে বিশ্বাস করবে? কারণ তখন আমার মাথার ঠিক নেই, আমার সন্তানকে আমি হারিয়ে ফেলেছি। আমি অপেক্ষায় থাকলাম দিদিরা কবে আসবে। পরের দিন কাজে যাইনি, ঠিক তার পরের দিন দিদি এসে খবর দিল। আমি ছুটতে ছুটতে গিয়ে দিদিকে বললাম, দিদি, আমার সাথে এরকম ঘটেছে দিদি, আমি নিয়ে এসছিলাম আমার সন্তানকে। দিদি বলল, কেন রে, তোকে আমি না করেছিলাম না আমার বাড়িতে আনবি না? আমি তখন বললাম, না, আসলে তোমরা তো ছিলে না ভাবি। আমি সরি, দিদি বলেছি, ভাবি হবে। তোমরা তো ছিলে না ভাবি। আমি আমার সন্তানটাকে কোথায় রাখবো? একটা ছোট বোনের কাছে রাখি, ও ছিল না বলে আমি নিয়ে এসেছিলাম। কিন্তু আমার ছেলেকে আমি হারিয়ে ফেলেছি। এই ঘরের এই বিছানা দিয়ে আমার ছেলে কোথাও যেন হারিয়ে গেছে। তখন ভাবি বলল, তোকে তো আমি বলেছিলাম তোর ছেলেকে আনবি না, বলেছিলাম না? আজও পর্যন্ত ভাবিকে আমি জিজ্ঞেস করি, ভাবি, আমার সন্তান কোথায় গেল? তুমি কি কিছু বলতে পারবে? তোমাদের বাড়িতে কি এরকম কিছু আছে যে আমার সন্তানকে নিয়ে চলে গেল? তোমরা কি কিছু জানতে, যার কারণেই কি বলেছিলে যে তোর সন্তানকে আনবি না? এখনো পর্যন্ত আমার ভাবিকে জিজ্ঞেস করি, কিন্তু সেই ভাবি বলে না। আমি বলতাম, কারণ আমার কাজের ক্ষতি হবে, তোকে কাজ করতে দেবে না বলে। জানি না তোর সন্তান কে নিয়ে গেছে, আমার সন্তানকে পাইনি। ঘটনাটা বলো তো, তোমাদেরকে বললাম কতটা ঘটনাটা মর্মান্তিক একটা মায়ের, বলো তো। সেই মা সেই বাচ্চার দুধের জন্য একটা লোকের বাড়ি রান্নার কাজ, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সব করতে গেল। সেই বাড়িতেই তার বাচ্চা কোথাও উধাও হয়ে গেল, সেই বাড়ি থেকেই। আর সেই বাচ্চাকে আজও পাইনি। প্রায় 13 বছর হয়ে গেল, 14 বছর হচ্ছে, সেই বাচ্চাকে আজও পাইনি। বাচ্চাটা গেল কোথায়? আর ওই বাড়িতে কেউ ঢোকার মতো কোনো জায়গাও নেই। আর ওইটুকুনি ক্ষণিকের মধ্যে কেউ নিয়ে চলে যাবে, এটাও সম্ভবই না। ওই বাচ্চা গেল কোথায়? এখনো পর্যন্ত বাচ্চাটা হারিয়ে গেল কোথায়, একটা রহস্য হয়ে রয়ে গেল। ঘটনাটা আমাকে যখন সে বলছিল প্রথমে যে আমার বাচ্চা আমি হারিয়ে ফেলেছি, আমি তখন বললাম, এখানে হরর স্টোরি বলা হয়, রিয়েল হরর স্টোরি। এখানে বাচ্চা মিসিং হওয়ার ঘটনা বলা হয় না।
তখন আমাকে বলল, দিদি আপনি আমার ঘটনাটা শোনেন, এটা বাচ্চা চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা না, এই ঘটনাটা আপনি শুনলে বুঝতে পারবেন। আমি যখন শুনলাম তখন বুঝলাম। তারপর সে যখন নানা জায়গায় গিয়ে তার বাচ্চার খোঁজ করে, সে তো মা, সে তো বাচ্চার জন্য আপ্রাণ চেষ্টা করবে। 3টে বছর সে বাচ্চার অপেক্ষায় ছিল যে তার বাচ্চা অবশ্যই কোনো জায়গা দিয়ে না কোনো জায়গা দিয়ে আসবে। যখন খোঁজ করে তখন সব জায়গা থেকে একই কথা বলে যে ওই বাড়িতে কোনো জিনের বাস ছিল, কোনো জিনের বাস, সে তোর বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে, সেই জিন। কারণ আমাদের যে ঘটনাটা বলে, সে যে সন্তান হারা এক মা বলে, আমার সন্তান, আর সন্তান এত সুন্দর ছিল, সবাই বলতো খাওয়াতে পারিস না, তোর সন্তানটাকে বেছে দে না রে, দিবি, কত টাকা নিবি বল, দেখ আমাকে দিয়ে দে। কিন্তু তা বলে না যে কেউ চুরি করে নিয়ে গেছে। প্রত্যেকটা মা পাড়ার যারা ছিল শুনেছে, সবাইকে দিয়েছে আমার সন্তানের জন্য। তারপর আমার বাপের বাড়ির লোক যখন শুনতে পারলো, তখন বাপের বাড়ির লোক বলল, হে আল্লাহ, এত কিছু হয়ে গেছে, একবারও জানালি না, তাহলে কবেই তোকে নিয়ে চলে আসতাম, ওই ছেলের সাথে সংসার করতেই দিতাম না। তো দর্শক বন্ধুরা, আমরা দ্বিতীয় ঘটনায় যাব। আজকে দুটো ঘটনা আছে, দ্বিতীয় ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনাটা বলি তোমাদের, শোনো। একটা বিয়ে বাড়িকে কেন্দ্র করে, বিয়ে বাড়িতে খেতে যায় একটা পরিবার। এখানে পরিবারের আমি একটা কাল্পনিক আর নাম দিলাম ঠাকুর পরিবার। বলছে আমাদের পরিবারটা, আমাদের বেশ কৃষ্ণনগরে বাড়ি, নাম ডাক আছে, যার কারণে পরিবারের পুরো আইডেন্টিটা আজকে হাইড রাখছি। বলছে আমাদের যে পরিবারটা নেমন্তন্ন আসে, আমাদের পরিবারে প্রচুর নেমন্তন্ন, বিয়ের অন্নপ্রাশনের নেমন্তন্ন আসতেই থাকে। সেরকমই বিয়ের একটা নেমন্তন্ন আসে, তো আমরা সপরিবারেই, নেমন্তন্ন আসে আমরা সপরিবারে যাই। আর ওখানে যেতেই হতো, কারণ যে নেমন্তন্ন করেছিল সে আমাদেরই পাড়ার প্রধানের ছেলের বিয়ে। আমরা যাই। যখন আমরা গেলাম তখন সন্ধ্যা 8টা, 7:30, 8টা বাজে। বেশ জমজমাট একটা বিয়ে বাড়ির আসর। আমরা ঢুকলাম, নানা রকম স্টল দিয়েছে, ফুচকা, কোথাও আইসক্রিম, কোথাও নানা রকম চপ, নানা রকমের স্টল দিয়েছে। তো যেটা ভালো লাগছে, যে যার মতো করে আমরা ওখানে খাচ্ছি, খুব আনন্দ করছি। হঠাৎ করে 10-15 মিনিট পর সেই বিয়ের বাড়িটা একটা শোকের ছাওয়া হয়ে গেল, পুরো শোক করে গেল। কি হলো, ওই যে ছেলে, যার প্রধানের ছেলের বিয়েতে গেছি, তার যে বউ ভাতে তো রিসেপশনটা, বউ হঠাৎ সুসাইড করে নেয়। যেদিন বউ ভাত, হঠাৎ সে ঘরে একা ছিল, বলছিল আমার শরীরটা ভালো লাগছে না। তো শ্বশুর বাড়ি নতুন, তারা বলেছে বৌমা তুমি যে ঘরে রাতে শোবে সেই ঘরে যাও, নালে তার পাশের ঘরে গিয়ে তুমি রেস্ট করো। তো সে তাই সেই রাতের যে ঘর সাজানো সেই ঘরে গিয়ে সে বসে থাকে, আরো সবাইকে দিয়ে আসে। ওখানে আরো অনেকে ছিল। নতুন বউ সবাইকে বলে যে আপনারা একটুখানি বাইরে যাবেন, আমার এত চিৎকার কথা পছন্দ হচ্ছে না, শরীরটা খারাপ লাগছে, হাত জোর করে বলে। তখন সবাই বলে, কি নতুন বউ, তুমি হাত জোর করে কেন বলছো, আমরা যাচ্ছি, আমরা বাইরে চলে যাচ্ছি, কোনো কিছু দরকার লাগলে বলো। সে বলেছে আমি ডেকে নেব। নতুন বউ সবাইকে বের করে দিয়ে ভিতর দিয়ে দরজা আটকে ঘরে থাকে। এবার সবাই ভাবলো যে হয়তো খুব শরীর অস্থির লাগছে, খারাপ লাগছে, আসলে সকাল থেকে তো অনেক অনেক পরিশ্রম হয়, তো অনেক নিয়ম থাকে যেগুলো করতে হয় উপোস থেকে, হয়তো কোনো খারাপ লাগছে, সে হয়তো চলে গেছে তার ঘরে। তো সবাই বাইরে হই হই করছে। হঠাৎ করে যখন নতুন বউকে ডাকা হয়, প্রায় ঘন্টা দেড়েক পরে আমরা গেছি, আমরা নতুন বউকে দেখবো। যখন ডাকা হয় তখন নতুন বউ দরজা খোলে না, কোনো রকমের দরজা ভাঙা হয়,
যখন দরজা ভাঙা হয় তখন দেখে নতুন বউ গলায় ফাঁস দিয়েছে, ফাঁস দিয়ে ঝুলছে। এমন একটা মর্মান্তিক, এমন একটা খারাপ, এমন একটা অভিজ্ঞতা আমাদের ওখানে হলো। বিয়ে বাড়িতে গিয়ে পুরো বিয়ে বাড়ি ফাঁকা হয়ে গেল। যারা এসেছিল সবাই, বাড়ির আত্মীয় পরিজন, নিজের লোক ছাড়া যারা নেমন্ত্রিত ছিল, সবাই ওই দৃশ্য দেখে প্রধান হাত জোর করে বলল যে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, অনুষ্ঠান এখানেই আমাদের বন্ধ করা হোক। যত খাবার সব মাঠে পেছনে ফেলে দেয়, বাড়ির পেছনে মাঠ, ওখানে রাতারাতি। আমরা শুধু ওখানে ছিলাম, কারণ আমরা পাশাপাশি থাকি, আমরা ওখানে ছিলাম, আমরা দেখছিলাম। তো কোনো রকমে পুলিশ আসে, পুলিশ কেস হয়, বউটিকে নামানো হয়। নতুন তার যে ওড়না থাকে না, বিয়ের ওড়না, সেটা দিয়ে গলায় ফাঁস দিয়েছিল, লাল রঙের ওড়না দিয়ে নামানো হয়। মেয়ের বাড়ির লোক তখনও পর্যন্ত বৌভাতে আসেনি, তখনও পর্যন্ত আসেনি। ওরা এসে দেখলো মেয়ের মৃত্যু সংবাদ। মেয়ের যে বৌভাত খেতে আসছে, বৌভাতে এসে শুনছে মেয়ে মারা গেছে। এর থেকে মর্মান্তিক একটা ঘটনা বা একটা খবর মা বাবার উদ্দেশ্যে বলছি, কি হতে পারে একটা মেয়ের মা বাবা, চিন্তা করো, এটা যেন কারোর সাথে এরকম না হয়। তার মা বাবার কি হতে পারে মনের অবস্থা। যাই হোক, তো সব কিছু আমরা দেখে ওখান থেকে বাড়ি চলে আসি। যাই হোক, আস্তে 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 একটা 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 করে সময় কাটে। ঠিক একটা বছর পেরিয়ে যাওয়ার পর প্রধান টাকা আছে, পয়সা আছে, কোনো কিছুর অভাব নেই, ছেলেরও অল্প বয়স, ছেলেকে তো আর বসিয়ে রাখবে না। তো ছেলের তো কোনো দোষ ছিল না, ছেলে তো মেয়েকে চেনেও না ভালো মতো। পরে শোনা যায় যে মেয়েটির পাড়াতে কারোর সাথে সম্পর্ক ছিল, মা বাবা সবকিছু জেনে জোর করে বিয়ে দিয়েছিল। মেয়েটি যেদিন ফুলসজ্জা, বৌভাত, সেদিনকে মেয়েটি গলায় দড়ি দিয়ে সুসাইড করে নেয়। কিন্তু 1 বছর পর ঘটনাটা ঘটতে শুরু করলো কি শোনো। প্রধান দেখে একটা ধুমধাম করে ছেলেকে আবার বিয়ে দিল, প্রধানের ছেলেকে আবার বিয়ে দিল। বিয়ে হলো, আমাদের আবার নেমন্তন্ন করলো, আমরা আবার গেলাম, বিয়ে খেলাম। হ্যাঁ, আগের মতো অতটা স্টল দিয়ে জাঁকজমক করে করেনি, কিন্তু খুব সিম্পল ভাবে, কিন্তু টাকা খরচা করেই বিয়ে দেয়। বিয়ে হওয়ার পর শুনতে পারতাম প্রায় লোকের মুখে ভেসে আসা কথা যে আগের বউ যে মারা গেছে সুসাইড করে, সে নাকি এই যে নতুন বউটি এসছে, এই বউটিকে ভয় দেখায়। বউটি রাতের বেলা চিৎকার করে বাড়ি মাথায়, ভয় পায়। এমনকি প্রধানের ছেলেও অনেক কিছু আভাস পায়। রাতের বেলা হাঁটা চলার শব্দ, চুরির ছন 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 করে চুরির শব্দ হয় রাতের বেলা, এইগুলো শুনতে পারে। কিন্তু যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু ওই যে ঘরটা তালা দেওয়া ছিল, ওই ঘরটাই কিন্তু কেউ থাকে না, কিন্তু ওই বন্ধ ঘরের ভেতরেই চুরির আওয়াজ, ছন ছন করে রাতের বেলা প্রত্যেক দিন চুরির আওয়াজ, সাথে পায়ে নুপুরের শব্দ, সাথে নানা রকম ভাবে হাঁটা চলার শব্দ, মনে হয় যেন ওই রুমের মধ্যে কেউ বসবাস করছে। এই জিনিস দীর্ঘদিন চলতে থাকে। নতুন বউ ভয় পেতে থাকে। নতুন বউ যখন আস্তে 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 প্রথমে গা দেয়নি, প্রথম বাচ্চাটা আসলো, ভয় পেয়ে চিৎকার করে সে সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে তার মিসক্যারেজ হয়ে গেল, বাচ্চাটা পেটেই মারা যায়, 4 মাসের বাচ্চা পেটে মারা যায়। তারপর সেই বাড়ি বন্ধন করার জন্য বেনারস থেকে একজনকে নিয়ে আসলো, বেনারসের নাম করা এক তান্ত্রিক তাকে নিয়ে আসে। সে বাড়িতে ঢুকতে ঢুকতে পা দিতে দিতেই সে বলে যে এই বাড়িতে এক মেয়ে আত্মা আছে। কে সেই মেয়ে? তখন সবাই বলে মেয়ে, কোন মেয়ে হতে পারে, কিন্তু বলে যে আমার বৌমা, এরকম ছেলের বিয়ে হয়েছিল, প্রথম বৌমা মারা যায়, এটা আমার সেকেন্ড বৌমা, তো তারই কি আত্মা? তখন বলছে হ্যাঁ, সেই মেয়েটার আত্মা রয়েছে, ও সংসার করতে দেবে না। তখন বলল যে আমার ছেলে তো কোনো কিছু করেনি, ওর ছিল ভালোবাসা অন্য জায়গায়, ওর বাবা মা জোর করে এখানে বিয়ে দিয়েছিল, তাহলে আমার ছেলের সাথে এরকম কেন করছে? তখন
বলে এই যে জিনিসগুলো হচ্ছে, ওই যে আত্মাটা মারা যাওয়ার পর ও একটা জিনিসই ভেবেছে যে যদি এরা আমাকে বিয়ে না করতো, যদি পছন্দ না করতো, যদি এরা সম্বন্ধ না নিয়ে যেত, তাহলে পারে হয়তো আমার ওইখানেই বিয়ে হতো যেখানে আমি যাকে ভালোবাসতাম। এদের জন্যই আমার জীবনটা বরবাদ হয়ে গেল। কারণ মেয়েটা জানা যায় আগে অনেক সম্বন্ধ এসছে, কিন্তু নিজে থেকেই বলে সে সম্বন্ধ কাটিয়ে দিয়েছে। শুধু এই প্রধানের যেইটুনিক আধিপত্য আছে, সম্পত্তি আছে, প্রধান মানে বুঝতে পারছো, যার কারণে মেয়েটা বলতে পারিনি, সেই জায়গাটা পাইনি বলার, যার জন্য নিজের জীবনটা দিয়ে দেয়। অন্য জায়গায় কিন্তু ওর নিজের মুখে ছেলেকে, নালে ছেলের ভাইকে, না ছেলের বৌদিকে বলে কিন্তু ক্লিয়ার হতো, কেউ বিয়ে করতে চাইতো না। এসব শুনে তো কেউ নিয়ে যেতে চাইবে না মেয়েকে, না? এবার ঘটনাটা ঘটলো যখন ছেলের মানে প্রধানের বাড়ি থেকে যখন সেই তান্ত্রিককে জিজ্ঞেস করে, যে যাকে বেনারস থেকে এনেছে, সে তখন বলল যে সে ভেবেছিল তোরা এনেছিস বিয়ে করে, ছেলেকে বিয়ে দিয়েছিস বলেই ওকে সুসাইড করতে হলো। সেই প্রতিশোধটা নেবে বলে ও তোর বউকে ঠিক থাকতে দেবে না, তোর ছেলের বউকে। কারণ ও যেহেতু সংসার করতে পারিনি, তাহলে পারে যার জন্য ওর সংসার নষ্ট হলো সেটাই মনে করে যে এই প্রধানের ছেলে বা প্রধান এদের ফ্যামিলির জন্য আমার সংসার নষ্ট হয়নি, তার জন্য এদের সংসারেও ভয় দেখায়, ফেলে দেয়। রাতের বেলা হাঁটা চলার শব্দ, পায়ে নুপুরের শব্দ, চুরির শব্দ অনবরত সবাইকে শোনায়। লাস্টে সেই প্রধান ওই বাড়ি পুরো বন্ধন করে ওই বাড়ি বিক্রি করে দেয়, বিক্রি করে ওখান থেকে চলে যায়। এখনো পর্যন্ত ওই বাড়িটা অ্যাবেন্ডেন একটা হাউস হয়ে পড়ে আছে। ওই বাড়িতে অনেকে এসছে, কেউ থাকতে পারেনি। আগে একজন কিনেছিল, সে আবার প্রধানকে দিয়ে দিয়েছে। প্রধান কিছু বলতে পারবে না, নাম যশ আছে, সে আবার কম পয়সায় নিয়ে নেয়। দিয়ে এবার যারা আসে তারা বলে, বিক্রি করার তো চেষ্টা অনবরত চলছে, তারা বলে আমরা আগে ওই বাড়িতে এক রাত কি দু রাত থাকবো, যদি কোনো কিছু ফিল না করি তাহলেই নেব। কারণ রটে গেছে সবার মুখে মুখে, এখনো কিন্তু সেই বাড়িটা পড়ে আছে। তাহলে বুঝতে পারছো দুটো ঘটনা কিরকম অদ্ভুত, দুটো ঘটনা দুটো বিপরীত। একটু ভালো করে ভাবো, তোমরাই দেবে মতামত, তোমাদের কেমন লাগলো, কোন ঘটনাটা ভয় লেগেছে, কোন ঘটনাটা কি তোমাদের কাছে রায়, তোমাদের মতামত। দুটো ঘটনার থেকেই তোমরা মতামত অবশ্যই দেবে, এটাই কাম্য করি। এখন তোমাদের কমেন্টে নামগুলো বলবো, চলো নামগুলো বলে নি। কালকে আমাদের প্রথম কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, তারপরে কমেন্ট করেছে বং হিন্দু হেসেল, শ্রীঙ্খা বণিক, অনেক লাভ দিয়েছে। দেখো শ্রীঙ্খা পিঙ্ক কালারের, এই যে দেখতে পাচ্ছ সে লাভ, আর চারিপাশে শুধু হাড়। তোমাকে অনেক ভালোবাসা বোন। আচ্ছা, তারপরে আমাদের শিলা চ্যাটার্জি বলেছে, দিদি আমাকে ঘরে, বুঝতে পারছি না ঠিক করে, একটুখানি বললে আমি বুঝতে পারতাম, স্পেলিং গুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপর স্যাম রেড হার্ট দিয়েছো অনেকগুলো, তোমাকে অনেক ভালোবাসা ভাই। তারপরে আমাদের ডালি দেবনাথ বলেছে, ঘটনাটা ভয়ের ছিল কিন্তু আমার ভয় লাগেনি, কারণ আমি দিনের বেলায় শুনছি, দেখেছো? ভাবো। সন্তুর দুনিয়া বলেছে, রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাই সকালে কমেন্ট করলাম। আচ্ছা বোন, ঠিক আছে। তারপর অর্পণ পাহাড়ি অফিসিয়াল বলেছে, খুব ভয়ঙ্কর ঘটনা। আচ্ছা, জয়শ্রী ঘোষ দিদিভাই বলেছেন দারুণ লাগলো। তারপর চৈতালি রয় বলেছে, খুব ভালো লাগলো ঘটনাটা দিদিভাই। মিম বলেছো ভালো লাগলো, সাথে অনেকগুলো হার্ট দিয়েছো। তোমাকেও অনেক অনেক ভালোবাসা। আর বাংলাদেশ তো আমার সব সময়ের জন্য, বাংলাদেশ থেকে আমার আপুরা প্রচুর প্রচুর ভালোবাসা দেয়, প্রচুর প্রচুর মানে প্রচুর। কারণ আমার বাংলাদেশ থেকে প্রচুর ভাই আছে, আর তারপরে আপুরা আছে যারা খুব সাপোর্ট করে আমাকে। সত্যি কথা, আমাকে হোয়াটসঅ্যাপেও প্রচুর কন্ট্যাক্টে আছে আমার, আসাম থেকে, বাংলাদেশ থেকে, তারপরে পর্তুগাল থেকে প্রচুর সাপোর্ট করে আমাকে ওরা। আচ্ছা, তমাল মণ্ডল বলেছো, সোনাদি জগদ্ধাত্রী পুজোতে আমরা মুর্শিদাবাদ গ্রামের বাড়ি যাব। আমাদের গ্রামে যে জগদ্ধাত্রী পুজো হয় সেটা 200
97 বছর ধরে চলে আসছে, এক বছরও যাত্রা বাদ যায়নি, 4 দিন ধরে কোনো না কোনো অনুষ্ঠান হয়। বাহ, খুব ভালো লাগলো ভাই। অবশ্যই যাবে, গ্রামের বাড়িতে যাওয়াটা আমাদের দরকার। এখন তো আমাদের বাঙালিদের এমন হয়ে গেছে, রান্না থেকেও অনেক যেগুলো আমরা আমাদের মানে ঠাকুমা ঠাকুরদা দিদিমা যাদের হাতের রান্না মারা যে খাবারগুলো খাওয়াতো না, আমরা তো আমাদের সন্তানকে সেগুলো প্রোভাইডই করতে পারি না। আমাদের সন্তান সেগুলো খায়ও না। এখন আমরা সন্তানকে গায়ে হাত দিতে পারি না, খাওয়াতেও পারি না। আর আগে না খেলে তক্তা বানিয়ে দিত পিটিয়ে পিটিয়ে, খাবে না মানে খেতেই হবে, বলতো বাস নিয়ে এসে মুখ হাঁ করে বাসের মধ্যে দিয়ে ঢোকাবো। এমন মানে আমরা ভয় পেতাম। এখনকার ছেলেমেয়েরা তো ভয় পায় না। তবে আমাদের প্রিন্স বাবু, ও তো শুধু ওই আলুর চিপস ডাল এইসব ওর প্রিয় খাবার। চিকেনটা খেত, কোনো মাছ খেত না, ডিম খেত না, এখনো পুরোটাই তুলে দিয়েছে। যেতুনিক আমিও নিরামিষ খাই, আমার প্রিন্স ছেলেও নিরামিষ খায়। ওই ওর বাবা একটু আমিষ টামিষ খায়, তাও ঘরে আনে না, বাইরে কিছু নিয়ে আসলো কোনো সময়। এছাড়া আমাদের সোনুরগি বাড়িতে চিকেন হয়, ওর জন্য কিলো কিলো চিকেন নিয়ে আসা হয়, সলিড চিকেন ওকেই সেদ্ধ করে দেওয়া হয়। আমরা তো সব শাকাহারি হয়ে গেছি, মানে পুরোটাই ভেজ। আমাদের বাড়িতে শুধু সবজি রান্নাই হয় নানা রকম। আর প্রিন্স এখন সবজিটা খাচ্ছে, আগে তো খেতই না। যাই হোক, এই কথায় উঠলো বলে একটা পুরনো যুগ, কত বছরের, তো সেই যুগের আদল এখন মানুষ ভুলেই যাচ্ছে। এখনের মতো আসবো, দেখা হবে আগামীকাল। দারুণ একটা টিপস আসছে, কেউ মিস করবে না। আর হ্যাঁ, পূর্ণিমার টিপসটা দিয়েছি 5 নভেম্বর, সেই টিপসটা কিন্তু সবাই করবে। ঠিক আছে, করলে কিন্তু প্রচুর অর্থ কোথা থেকে আসবে দেখবে। অর্থ আসার জায়গাটা না যোগাযোগ হবে। অর্থ আসার জন্য তো একটা কোনো সূত্র চাই, সেটা কিন্তু তৈরি হবে। অবশ্যই করবে। চলো টাটা, লাভ ইউ টু, গুড নাইট।